কোথায় সামনে যাচ্ছিস? হ্যাঁ, এখন আমি নেব, যখন তখন ঢুকে পড়া মধ্যিখান দিয়ে। কিট্টু খাবারটা খেয়ে যা। আরে অনেক বেলা হয়ে গেছে তো। অনেক বেলা হয়ে গেছে রে কিট্টু, চলে আয় একসাথে খেয়ে নি। হ্যাঁ দাদা। কিট্টু খাবারটা খেতে চল। আরে বৌদি, আমি তো তোমাকে সকালেই বলেছি যে আমি খাবার খাবো না। দুদিন বাদে আমাদের প্রোগ্রাম, প্র্যাকটিস করতে হবে। আমার এখন কিছু করে ওঠা হয়নি যে। ঠিক আছে, চল আরে চল আগে খাবারটা খেয়ে নি। না খেলে শরীরটা থাকবে কি করে? নেচে নেচে শরীরের অবস্থা কি করেছিস? দুর্বল হয়ে যাবি তো। আরে কিট্টু, চল, কিট্টু, কোথায় শুনে যা, যাচ্ছিস? আরে কোথায় খেয়ে যাচ্ছিস? তো যা। খেয়ে যা আগে, শুনে যা। সরি। কিসের সরি? 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে জল ভরে আনলাম, আর এখন ফেলে দিলি? হ্যাঁ, শুরু হয়ে গেল। যখনই দেখো হুলুস্থুল করে। সকাল সন্ধে এইসব গান বাজনা বাজিয়ে এলাকাটা মাথায় তুলে রেখেছে। আরে ছেড়ে দাও না কি কাকিমা। ছাড়ো? এবার জল কে ভরে দেবে? ঠিক আছে কাকি, আমি তোমাকে 2 বালতি জল ভরে এনে দেবো, কিন্তু আমাদের নাচানাচি নিয়ে কিছু বলতে পারবে না কিন্তু। এই, তোদের এই নাচানাচি না আমি বন্ধ করে ছাড়বো। হ্যাঁ, চল তোর মাকে তোর নামে নালিশ করি। আরে চল। বাবা, মা ঘরেতে নেই, মা জামাই বাড়ি হোক না, গেছে। বকবক তোর করতেই হবে। আরে কাকি করছো কি? আমাদের যা। নাচ তুলতে হবে, ছাড়ো না ওকে। হয়েছে, ওর মা না হয় চেম্বুর গেছে, ওর নলিনী পিসি তো উপরে আছে। এই, যা এখান থেকে। আরে দাদা একটু বোঝাও না প্লিজ। সারা দিন শুধু হুলুস্থুল, নিচে কুদে একসা হচ্ছে, এলাকাটা মাথায় তুলে রেখেছে একেবারে। তোরা কি ভাবিস কি নিজেদেরকে? হ্যাঁ, আরে আমার ছেলে যদি হতো না, কান টেনে ছিঁড়ে ফেলতাম। যখনই দেখো নাচা কোদা, না তো ক্রিকেট ফুটবল, এক নম্বরের লোপার ছেলে পুলে। কেন বুঝিস না তোরা? সব সময় অসভ্যতাম, কবে বুঝবি? এই, ব্যাপারটা কি? সবাই কি দিব্যি খেয়ে বসে আছিস আমাকে জ্বালাতন করার? হ্যাঁ, মাফ করো কাকি, আমার তাড়া আছে। হ্যাঁ, তোদের সবার তাড়া আছে, কাজকর্ম নেই শুধু আমার। যা, এই তুই চল আমার সাথে। কাজ নেই কর্ম নেই, শুধু শয়তানি। পুরো এলাকার লোকগুলোকে জ্বালাতন করা, এই একটাই কাজ শিখেছিস তোরা। আজ আমি এসপার ওসপার করে ছাড়বো। চল, আজকে তোদের উচিত শিক্ষা দেব। যত সব শয়তানি, গান গাইবে, নাচ করবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, এর কাজ ভাঙবে, ওর দরজা ভাঙবে, শুধু এইসবই জানে। মানুষকে একটু শান্তি দেবে না, যত সব বদমাইশ ছেলেপুলের দল। আরে চিন্টু ভাই, আরে সকাল সকাল কোথায় চললে? কি ব্যাপার, শুনে যাও। ও এসে গেছে, বাইরে এসে গেছে ও। ট্যাক্সি, আরে দাঁড়াও। আরে এই দাঁড়া। চল, এবার এমন শিক্ষা দেব না তোকে। আরে নলিনীর ঘরে তালা কেন? কি হয়েছে? হ্যাঁ, দেখেছিস? ও নেই বলে তুই রেহাই পেয়ে গেলি, বুঝেছিস? আরে যাও, সকাল থেকে কেন এত ঝামেলা করছো? এক বালতি জল পড়ে গেলে কি এমন এই হলো? তোমাদের জন্য না চলের সব বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু নলিনী কাকি তো কখনো দরজা বন্ধ করে যায় না। বাজার নিতে গেলেও সবসময় দরজাটা খোলা থাকে। চল ভেতরে চল। কোথায়? আরে কি করছেন? তোমরা মাথাটা খারাপ করে দিলে। এই শোন, তুই একটা কাজ কর, ওই ঘরটা দেখতো, হয়তো সঙ্গীতার ঘরে চা খেতে গেছে। যা বলছো সেই কাজ কর, যা। আচ্ছা ঠিক আছে কাকা। হ্যাঁ যা। আরে রতন, আরে শ্যামল, কুনাল, আরে শিল্পা কাকি, কি হয়েছে? কি হলো? আরে আমাদের ওই চিন্টুকে গাড়ি করে তুলে নিয়ে গেছে কিছু লোক। সে কি? দাঁড়াও, আমরা নিচে আসছি। আসছি। তাড়াতাড়ি। হে ভগবান, আমাদের এলাকায় এসব কি হচ্ছে? চলো তাড়াতাড়ি, এসো, তার যে নজর লাগলো আমাদের চলে। বলো কি হয়েছে, বলো। কি হয়েছে? কি হয়েছে? তুলে গেছে। আরে আমাদের চিন্টু আছে না, ওকে কিছু লোক লাল গাড়িতে করে তুলে নিয়ে গেছে। কি বলছো কি? হ্যাঁ। কিন্তু এই তো ওর নিজেরই কোথায় যাওয়ার তাড়া হ্যাঁ ছিল। শিল্পা কাকি ঠিকই বলেছেন, ও ট্যাক্সির জন্য অপেক্ষাও করছিল, ও চেষ্টাও করেছিল ট্যাক্সি দাঁড় করাতে, কিন্তু একটা লাল গাড়ি এলো, তারপর ওকে জোর করে ধরে তুলে নিয়ে চলে গেল। তুমি গাড়ির নম্বর দেখেছো? না তো। ও তার মধ্যে কেউ চেনা শোনা ছিল? না। পুলিশকে খবর দিয়েছো? না, এইমাত্র ঘটনা কুনাল ঘটলো। কাকা, ওই সঙ্গীতা কাকির দরজাতেও দেখলাম তালা দেওয়া। হে ভগবান, সঙ্গীতার দরজায় তালা? হ্যাঁ। কোথায় গেল সকাল সকাল দুজনে? আরে কেতন কাকাকে জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই জানবেন সঙ্গীতা কোথায় গেছে। উনি হয়তো ঘুরতে গেছেন। আরে তুই কেন ফালতু বকবক করছিস বলতো? কেতন কাকা কখনো ঘর থেকে বাইরে বেরোয়? আরে কি হলোটা কি আমাদের চলে? তাই তো। কেউ চিন্টুকে তুলে নিয়ে গেল, তিনটে দরজায় তালা ঝুলছে। কিছু না বলে সবাই কোথায় চলে গেল? আমি এক্ষুনি একবার সঙ্গীতাকে তাড়াতাড়ি করো। এই দেখো, সঙ্গীতার ফোনটা তো বন্ধ বলছে। আরে কেতন কাকা, আরে তাড়াতাড়ি করো না। রিং হচ্ছে। এ কি, এই ফোনটাও তো বন্ধ। আরে হ্যাঁ, গুলাবাড়ি চল আছে না, ওখানেও একজন করে হারিয়ে যাচ্ছিল। কি বলছো কি বৌদি? হ্যাঁ, আর আমাদের এখানেও তো সেরকমই হচ্ছে। এ তো ঠিক তাদের সাথেই হচ্ছে দেখছি, যারা ঘরে একা থাকে। কেতন কাকা, নলিনী কাকি, সঙ্গীতা কাকি, ওরাও তো একাই থাকতো। তার মানে গুলাবাড়ি চলের মতো আমাদের রম্বাবাড়ি চলেও বিপদ ঘনিয়ে এসছে।
এবার আমাদের কারো সাহায্য নিতে হবে। কার? কার? আরে তার কে? যে সত্যি সত্যি আমাদের কথা ভাবে, অভিমন্যু। অভিমন্যু, তুমি বাঁচিয়ে দিয়েছো বাবা, তা নাহলে তো আমার বাড়ি আমার হাত থেকে চলে যেত। তুমি আমার অনেক বড় উপকার করেছো বাবা, বেঁচে থাকো বাবা। আরে ব্যাস ব্যাস কাকা, বাড়ি ফেরত পেয়েছেন এই যথেষ্ট। প্রত্যেক মানুষেরই তো অধিকার আছে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচার। এই নাও তোমার বাড়ির পেপারস, এবার মাথা উঁচু করে বাড়ির ভেতর ঢোকো। বকুল দাদা, বকুল দাদা, আরে তোমরা সবাই এখানে, কি হয়েছে? আবার জলের সমস্যা হয়েছে নাকি? আরে জল টলের কথা ছাড়ো, এখন তো ওখানে মরণ বাঁচন সমস্যা। মরণ বাচন? অভিমন্যু বাবু ভিতরে আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। অভিমন্যু স্যার, এরা আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছে। নমস্কার দাদা। নমস্কার। কি হয়েছে? বাবা অভিমন্যু, রাতারাতি চল থেকে কিছু লোক নিখোঁজ। রাতে? হ্যাঁ, আর একটা ছোট বাচ্চাও। আশেপাশে দেখেছেন? ফোন টোন করেছেন কাউকে? সবকিছু করে দেখেছি দাদা ফোন বন্ধ বলছে। কিন্তু দুম করে কি করে চলে গেল? কাউকে কিছু বলে গেছে নিশ্চয়ই। কিছু বলেনি দাদা, রাতে সব ঠিকঠাকই ছিল, সকালবেলা উঠেই দেখলাম নিখোঁজ। কে কে নিখোঁজ হয়েছে? কেতন কাকা আর নলিনী দুজনে একলাই থাকতো। আর কে? হ্যাঁ দাদা, ওই সঙ্গীতা কাকি, ওর ছোট ছেলে রাহুল আর চিন্টু। আর স্যার এদের কোনো আত্মীয়ও নেই। তাহলে কোথায় যেতে পারে এরা? এই একই ঘটনা ঘটেছিল 2 মাস আগে গোলাপবাড়ি চলে। ওখানেও রাতে লোকজন নিখোঁজ হচ্ছিল, আর এখানেও তাই হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছেন দাদা, একদম ঠিক বলেছেন আপনি। এক বৃদ্ধ দম্পতি ছিল আর এক বৃদ্ধ মহিলা। বেচারি একলাই ছিল, কে জানে কোথায় চলে গেছে, আজ পর্যন্ত ফেরেনি। কোথায় যাচ্ছে এরা কে জানে। কোথায় আবার যাবে? কেউ জোর জবরদস্তি ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু যাওয়ার সময় চোখে পড়ছে না কেন, আর রাতেই নিখোঁজ হচ্ছে কেন? অনেক হয়েছে, সিআইডির কাছে আমাদের যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হবে দাদা। কতবার বলেছি তোমাকে এই পুরনো বাইকটাকে বিক্রি করে একটা নতুন বাইক কেনো, কিন্তু না, তুমি তো আমার কথা শুনবেই না। এবার ভোগো। ডার্লিং, সব পুরনো আর খারাপ জিনিস বদলানো যায় না। কেন বদলানো যাবে না? লোকে পুরনো টিভি বিক্রি করে নতুন টিভি কিনছে আজকাল। ও, তার মানে তুমি বলতে চাইছো পুরনো গার্লফ্রেন্ডের বদলে একটা নতুন গার্লফ্রেন্ড? হ্যাঁ, যদি এরকম করার কথা নিজের মাথাতেও এনেছো, তাহলে ভেবে নাও তোমার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাকে 6টার আগে বাড়িতে ঢুকতে হবে, নয়তো মা আর দাদা তো। আরে আমি জানি তো সেটা। ওনো, মা ফোন করেছে। এবার এবার কি বলবো? তুমি ভয় পেও না, তুমি একটা কাজ করো, ওদিকে গিয়ে কথা বলো, আর তোমার মাকে বলো যে তুমি ট্রাফিকে ফেসে গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলো মা। না না, এই তো সবে ক্লাস শেষ হলো। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি তাড়াতাড়ি পৌঁছাবো। আমার মনে আছে আজকে মাসি বাড়িতে আসবে, আমি ততক্ষণে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি পরে কথা বলছি, বাই। এ কি 1000 টাকার নোট? মনে হচ্ছে এখানে টাকা চাষ হয়। পিউ, বাইক স্টার্ট হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। আরে বাইক ওখানেই রেখে তুমি তাড়াতাড়ি এখানে এসো। কি হয়েছে? এখানে টাকা চাষ হচ্ছে। হ্যাঁ আসছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দেখ খেতে টাকা পড়ে আছে। কোথায় পড়ে আছে টাকা? এই তো এখানে। মাই গড, এত টাকা এখানে! পিউ, এটা কিন্তু ঠিক না। আমরা এখান থেকে চলি, চলো। এই টাকার মালিককে কোথাও দেখতে পাচ্ছো? কিন্তু এটা ভুল পিউ। এটাকে ভগবানের আশীর্বাদ ভেবে নাও, তোলো আগে। পিউ, এরকম টাকা আমাদের চাই না। এসব টাকা দিয়ে আমরা কি করব? বাদ দাও পিউ, ছাড়ো এই সমস্ত। পিউ, এগুলো ভুল কাজ, ছাড়ো তুমি এসব। এটা কি মহিলার হাত? পিউ, কি হলো তোমার পিউ? সর্বনাশ করেছে। আরে এ তো লাশ পড়ে আছে। পিউ, চল চল, এখান পিউ, থেকে পালাই, চল। আরে আমাকে চল, সাহায্য পালাই। তো করুন, পালাচ্ছেন কেন? আরে কেউ আমাকে সাহায্য করুন। ভুবন, হ্যাঁ স্যার, আমি আপনাদের ফোন করে ডেকেছি স্যার। স্যার, এই যে সেই
মহিলার লাশটা। আরে লাশের পাশে এতগুলো টাকা! স্যার, এরকম কেস তো আমি প্রথমবার দেখছি। নোটগুলো কুড়িয়ে এক জায়গায় করো আর একটু ভালো করে দেখো, চেক করে নাও। কিন্তু তোমরা এখানে কি করে এলে আর কি করে জানতে পারলে এখানে লাশ আছে? স্যার, দূর থেকে টাকা দেখতে পেয়ে সেটা কুড়োতে কুড়োতে আমি এখানে চলে আসি। আমি যদি জানতাম এখানে লাশ আছে তাহলে আমি লোভ করতাম না। কিন্তু এই নির্জন এলাকাতে আর এই হাইওয়েতে তোমরা কি করছিলে? স্যার, আসলে আমার বাইকটা খারাপ হয়ে গিয়েছিল আর আমি ওটাকে ঠিকই করছিলাম। তারপর হঠাৎ করে দেখি এখানে এইসব হয়ে রয়েছে। স্যার, আমার মা বাবাকে এই বিষয়ে কিচ্ছু জানাবেন না, নয়তো আমাকে আর কলেজে যেতে দেবে না। বাবা মায়ের কাছ থেকে কোনো জিনিস লুকানো উচিত নয়। বাবা মা সন্তানের ভালোর জন্যই ভাবে আর কখনোই তাদের শত্রু হয় না। ওনারা সবকিছু বুঝতে পারেন। হ্যাঁ, এরকম আর কখনো করো না। নিখিল, এদের অ্যাড্রেসটা নিয়ে নাও আর ফোন নাম্বারও নিয়ে নাও। থ্যাংক ইউ, সাবধানে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই ব্যাগ আর জামা কাপড় দেখে মনে হচ্ছে উনি মধ্যবিত্ত ফ্যামিলির মহিলা। এত টাকা ওনার হতেই পারে না। স্যার, একটা কথা তো শিওর যে খুনি এই খুনটা টাকার জন্য করেনি। তা না হলে এতগুলো টাকা সে কখনোই ফেলে রেখে চলে যেত না। খুনি এনাকে এখানে টেনে হিঁচড়ে আনেননি আর জোর করেও আনেননি। উনি নিজের মর্জিতে এখানে এসেছেন। স্যার, এটা কি করে বুঝলেন আপনি? নিখিল, ওনার শাড়িতে কোথাও মাটি লেগে নেই। মাটি শুধু জুতোয় লেগে আছে, না কোনো ধস্তাধস্তির চিহ্ন। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি নিজেই এখানে এসেছেন, কোনো জোর জবরদস্তি করা হয়নি। স্যার, এই এতগুলো টাকা? এই টাকা এই ব্যাগের মধ্যেই ছিল। আর যখন উনি আহত হয়ে পড়ে যান তখন এই ব্যাগ থেকে এই টাকা এদিক ওদিক পড়ে যায়। দিব্যা, এই ব্যাগটা চেক করেছো? কোনো আইডি পেলে? না স্যার, পার্সে একটা ছোট ব্যাগ আছে, ওটাতে খালি 600 টাকা আছে। স্যার, ব্যাগ দেখে মনে হচ্ছে খুবই সাধারণ বাড়ির মধ্যবিত্ত মহিলা। না হলে ধনীরা এই ধরনের ব্যাগ ইউজ করে না। ঠিক বলেছো। বডিটাকে ঘোরাও। স্যার, ছুরি মেরে খুন করেছে। না ফ্রেডি, এনাকে ছুরি মারা হয়নি। ছুরির আঘাত একদম সোজা হয়। এই আঘাতটা তো দেখতে পাচ্ছি পুরো গলা ঘিরে রয়েছে। কোনো বাঁকানো অস্ত্র দিয়ে মারা হয়েছে। কোনো বাঁকানো অস্ত্র? স্যার, পুরো টাকাটা গোনা হয়ে গেছে। 8,30,000 টাকা আছে। 8,30,000 টাকা? স্যার, আজকালকার দিনে কেউ 8 টাকাও ছেড়ে দেয় না, আর এই খুনি পুরো 8,30,000 টাকা ফেলে রেখে চলে গেল। এটা হতে পারে ফ্রেডি, খুনি হয়তো এখানে টাকা নিতে এসেছিল, কেউ দেখে ফেলেছিল, তাই এখান থেকে পালিয়ে গেছে টাকা ছেড়ে। ফ্রেডি, এই আঘাতের চিহ্ন কিরকম বাঁকানো অস্ত্র দিয়ে এই মহিলাকে মেরেছে? স্যার, হতে পারে কোনো বাঁকানো ছুরি দিয়ে। বাঁকানো ছুরি? কাস্তে? বাঁকানো অস্ত্র মানে কাস্তে? এই আশেপাশের গ্রামের লোকেরা তো এখানে কাস্তে দিয়ে তো ঘাস কাটে, তাই না? কাস্তে। এই কেসের পরের সূত্র কাস্তে। এই কাস্তেই আমাদের খনি পর্যন্ত পৌঁছাবে। 7-7টা লোক উধাও হয়ে গেছে একের পর এক, আর এইসব গত 2 মাস ধরে চলছে। আর তারপরেও আম্বাবাড়ি চলের আর গুলাবাড়ি চলের লোকেদের নজরই পড়ছে না। স্যার, মনে হয়েছে সেই জন্যই তো আপনার কাছে এসেছি। কিন্তু অভিমন্যু 2 মাস পরে। স্যার, আপনি বিশ্বাস করবেন না যে ওখানকার মানুষেরা কত টেনশনে আছে। লালবাগ, গিরিগাঁও, ওয়ারলি, এই সমস্ত জায়গায় বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে। কেউ কোনোদিন ভাবতেও পারেনি যেখানে মিডল ক্লাসের লোকজনেরা থাকতো, খেটে খাওয়া মানুষেরা থাকতো, সেখানে এত বড় বড় বিল্ডিং তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া তো আর কোনো জায়গাও বাকি নেই। যে কটা চল বেঁচে আছে সেটাও নষ্ট হয়ে যাবে। সেটাই তো দুঃখের। তাই তো সবাইকে আমি বুঝিয়ে বলছি যে নিজের জায়গাগুলো বিক্রি করো না। যতদিন না রিডেভেলপমেন্ট হচ্ছে ততদিন ওখানেই থাকো। কিন্তু রিডেভেলপমেন্টকে তো আপনি আটকাতেও পারবেন না। হ্যাঁ, মানছি যে ডেভেলপমেন্টকে আটকানো যাবে না, কিন্তু ওই জায়গাগুলোই তো ওই মানুষগুলোর পরিচয়। তাহলে তো ওখানকার কালচারটাই শেষ হয়ে যাবে। স্যার, মানুষেরা দূরে দূরে চলে যাচ্ছেন এই সমস্ত এলাকা ছেড়ে। স্যার, আপনিও তো জানেন মুম্বাইতে একটা ঘরের দাম কমপক্ষে 1 কোটি টাকা। আর রিডেভেলপমেন্টের আগে যদি ওরা বাড়ি বিক্রি করে দেয় তাহলে তো সঠিক মূল্যও পাবে না। আচ্ছা অভিমন্যু, এই যে 7টা লোক যারা নিখোঁজ হয়েছে, তারা কি তাদের বাড়ি বিক্রি করে দিয়েছে? স্যার, জানি না ওরা কোথায় গেছে। আর যদি বিক্রিও করে থাকে সেটা জানা যেত। একটা লোকও আসেনি স্যার। স্যার, কিছু একটা ঘটেছে। এদের সঙ্গে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটেছে স্যার। আচ্ছা অভিমন্যু, এই যে 7টা লোক যারা উধাও হয়েছে, ওদের ডিটেলস তো নিশ্চয়ই তোমার কাছে পাবো। হ্যাঁ স্যার, ফাইলে আছে, ছবিও আছে। এই দেখুন স্যার, ইনি কেতন কাকা, অম্বাবাড়ি চলে থাকেন। ইনি বিঠল শেঠ, ইনি গোলাপবাড়ি চলে থাকেন। আর এ হলো চন্দ্র, আর এই হলো চিন্টু, একে আজকেই কয়েকজন লোক তুলে নিয়ে গেছে। আর এই হলো সঙ্গীতা আর ওর ছেলে, এরাও নিখোঁজ হয়ে গেছে। আর এই হলো নলিনী কাকি। এক মিনিট, এর নাম নলিনী? হ্যাঁ স্যার, আপনি চেনেন নাকি?
হ্যাঁ অভিমন্যু, এর লাশ আমরা পেয়েছিলাম পানভেলে একটা খেতে পেয়েছিলাম এই লাশটা। লাশ? হ্যাঁ লাশ। আর ওই লাশটার সঙ্গে 8,30,000 টাকাও পেয়েছিলাম আমরা। স্যার 8 লাখ টাকা? হ্যাঁ স্যার 8 লাখ টাকা কি করে ওর কাছে এলো? কেন? প্রতিদিন ও পেনশন অফিসে চক্কর কাটতো সামান্য কয়েকটা টাকার জন্য। ওর স্বামীর পেনশনের এত টাকা ওর কাছে আসতেই পারে না। হতে পারে উনি ওনার বাড়িটা বিক্রি করেছেন আর এই টাকাটা তারই হতে পারে। কিন্তু কাকে বিক্রি করলো? না না শ্রেয়া, এরকম চলে যদি কারো রুম থাকে, চলের মালিককে জিজ্ঞাসা না করে কেউ বিক্রি করতে পারে না। আচ্ছা ওই যে চল আছে গুলাবাড়ি আর অম্বাবাড়ি, এ দুটোর মালিক কে? স্যার বাপ্পান শেঠ হলো আম্বাবাড়ি চলের মালিক আর দর্শন শেঠ হলো গোলাপবাড়ি চলের মালিক। আর দুজনকেই আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা কিছু জানেই না। কে মারতে পারে নলিনী কাককে? সমস্ত কৃষক কাস্তে দিয়ে ঘাস কাটছে স্যার। হতে পারে খুন এদের মধ্যেই কেউ করেছে। এদের সবাইকে ডাকো তো একটু। শুনুন দাদা, শুনুন, এদিকে একটু আসুন, 1 মিনিট আসুন। আপনিও আসুন। কি ব্যাপার সাহেব, কাউকে খুঁজছেন নাকি? আপনার কাস্তেটা একবার দেখান তো। এটা কি তোমার কাস্তে? হ্যাঁ সাহেব। তুমি দেখাও। কখন থেকে কাজ করছো? 2 বছর ধরে কাজ করছি সাহেব। না না, আজকে কখন থেকে কাজ করছো? সকাল 6:30 থেকে কাজ করছি। সকাল 6:30 থেকে? এর মধ্যে কোথাও যাওনি? না সাহেব। চা খেতে? না না সাহেব। তুমি দেখাও। আপনারা কারা স্যার? আমাদের কাস্তে দেখতে চাইছেন কেন? দেখো, আমরা সিআইডি থেকে। সিআইডি? সেটা আবার কি? আমি বুঝিয়ে বলছি। যেমন পুলিশের লোক হয় না, তেমনি সিআইডিও হয়। বুঝতে পেরেছেন? পুলিশ পুলিশ। তুমি দেখো। সবাই এখানে আছো তো? কেউ যায়নি তো? হ্যাঁ সাহেব, সবাই এখানে আছি। তোমার হাত দেখাও। এই হাতটা। তুমি দেখাও। আচ্ছা, তোমার কাস্তে বাকিদের থেকে আলাদা কেন? এটা আমার কাস্তে নয় স্যার। তোমার না? না স্যার। আচ্ছা, তোমাদের কাছে যে কাস্তে আছে সেগুলো কি তোমাদেরই? হ্যাঁ সাহেব, আমাদেরই। আচ্ছা, এখানে এমন কেউ আছে যার নিজের কাস্তে নেই? না সাহেব। তাহলে তোমার কাছে তোমার কাস্তে নেই কেন? আমার কাস্তে কন্ট্রাক্টর সাহেব নিয়ে গেছেন, তাই এটা দিয়ে কাজ চালাচ্ছি। কন্ট্রাক্টর বাবু কখন নিয়ে গেছে? কাল রাতে। বলেছিল সকালবেলা এসে ফেরত দিয়ে দেবে, কিন্তু আজ তো এখনো কাজেই আসেনি। কি নাম তোমার কন্ট্রাক্টরের? চন্দ্রু। চন্দ্র কন্ট্রাক্টর? তুমি রোহন চাবিওয়ালা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এসো। সচিন, নলিনীর রুমের নাম্বার কত? 63 স্যার। এই উটকো লোকগুলো কারা রে? 63? কোথায় হতে পারে রুমটা? ও দাদা, কোথায় কোথায় চললেন? সিআইডি। একদম ঠিক। এই 63 নম্বর ঘরটা কোন দিকে? সচিন যাও। স্যার। দেখুন, আপনাদের যা কিছু প্রশ্ন আছে আমাকে করুন। আমরা এখানে নলিনী দেবীর রুমটা চেক করতে এসেছি। 1 মিনিট স্যার, আপনি এসিপি প্রদ্যুমান তো? স্যার, আমি পেপারে আপনার অনেক ছবি দেখেছি। এই পাখাকে যেন কি বলে? ফ্যান। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনার খুব বড় ফ্যান স্যার। আরে তুই চুপ কর না। স্যার, আমাদের নলিনীর কোনো খোঁজ পেলেন? দেখুন, একটা খারাপ খবর আছে। নলিনী দেবীর মৃত্যু হয়েছে। কি কি? নলিনী মারা গেছে? হ্যাঁ, ওনাকে খুন করা হয়েছে। খুন হয়ে? এক মিনিট, তালায় হাত দেওয়ার আগে এই গ্লাভসটা পরে নাও। এটার আবার কি দরকার স্যার? আমার তো ঠান্ডা লাগছে না। আরে তুমি এইটুকুও জানো না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এই গ্লাভস আমরা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য নয়, বরং এই কারণে পরি যাতে কোনো তথ্য প্রমাণ মুছে না যায়। মাথায় ঢুকলো? বুঝতে তো পারিনি স্যার, তবে আপনারা যখন বলছেন তখন পরেই নি। এসব কি করে হলো? সেটা জানার জন্যই আমরা এখানে এসেছি। কিন্তু একটা কথা, ওই লাশটা আমরা পানভেলের খেতে পেয়েছি। পানভেলে?
ওখানে তো ওনার কেউ থাকে না, ওখানে কেন গেল? হ্যাঁ স্যার। নলিনীর প্যানভেলে কেউ নেই? নলিনী কাকি তো ভীষণ ভালো ছিল, উনি সবাইকে সাহায্য করার জন্য আগে চলে আসতো সব সময়। আচ্ছা একটা কথা বলুন, নলিনী দেবীকে শেষবারের মতন কে কখন দেখেছিলেন? আমি কখন? রাতে আমি ওর কাছে চিনি ধার চাইতে গেছিলাম, কিন্তু সকালে যখন দেখলাম ওর দরজায় তালা লাগানো ছিল। তার মানে কালকে নলিনী দেবী তার রুমে ছিলেন যখন আপনি চিনি চাইতে গিয়েছিলেন। নিশ্চয়ই নলিনী দেবী নিখোঁজ হয়েছেন অনেক রাতে বা খুব ভোরের দিকে। খুলে গেছে স্যার। ঠিক আছে, ওনাকে পেমেন্ট করে দাও। ইয়েস স্যার। কেউ কিচ্ছু শোনেননি? নলিনী দেবীর রুম থেকে কোনো আওয়াজ বা নলিনীকে কেউ দেখেনি? হ্যাঁ স্যার, যদি এরকম কিছু ঘটে থাকতো তাহলে আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করতাম। আমাদের তো সঙ্গীতা আর কেতন কাকাকে নিয়েও চিন্তা হচ্ছে। ওরা দুজনেও তো একা থাকে, আর ওরাও দুজনে হারিয়ে গেছে। আচ্ছা, সঙ্গীতা আর কেতন কাকা ওনারাও কি একা থাকতো? হ্যাঁ, সঙ্গীতা ওর ছেলে রাহুলের সাথে এখানে একাই থাকতো, আর ওর ছেলের বয়স 6 বছর। ছেলের সঙ্গে থাকতো? আচ্ছা, অভিমন্যু তো একই কথা বলছিল, গোলাবরি চলে একই রকমের ঘটনা ঘটেছিল, লোকেরা উধাও হয়েছিল। ইয়েস স্যার। আচ্ছা, নলিনীর সঙ্গে কি কারো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া টগড়া? না না স্যার, আমাদের এখানকার সব পরিবার একসঙ্গে মিলেমিশে থাকি। স্যার, এটা তো একটাই অর্থ থাকতে পারে যে এই তিনজন নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে গেছে। বললেই হলো ওরা নিজের ইচ্ছায় গেছে এখান থেকে, তাও আবার দরজায় তালা দিয়ে। তালা দিয়ে যাওয়ার মতো লোক এখানে কেউ নেই। হ্যাঁ, আজকে সকালে আপনাদের চল থেকে একজন অপহরণ হয়েছে, তাই না? কেউ কিডন্যাপিং হয়েছে। হ্যাঁ স্যার, আমার সবচেয়ে কাছের বন্ধু চিন্টু। চিন্টু আসলে টিভি সিরিয়ালে আর্ট ডিপার্টমেন্টে কাজ করে স্যার, কার্পেন্টারের। চিন্টু? স্যার আরেকটা কথা, আজ সকালে যখন চিন্টু বেরোচ্ছিল খুব তাড়ায় ছিল, বোধহয় কোনো জরুরি কাজে যাচ্ছিল। তাহলে কি চিন্টুর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কি? হ্যাঁ, কোনো ঝগড়া টগড়া ছিল না? সেটা বলতে পারছি না, কারণ ও মনের কথা কাউকে কোনোদিন বলেনি স্যার। এখানেও মনে হচ্ছে সুইচটা এখানে রয়েছে। এই ঘরটাকে ভালো করে সার্চ করো। ইয়েস স্যার। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে না যে নলিনী দেবীর কাছে বেশি টাকা ছিল। আরো একটা কথা, নলিনী দেবীর লাশের কাছে আমরা 8,30,000 টাকা পেয়েছি। 8,30,000। আগে হ্যাঁ, 8,30,000। কিন্তু ওই টাকা ওর হতেই পারে না, কারণ ও বেচারি নিজেই সবার কাছ থেকে ধার দেনা করে দিন চালাচ্ছিল। ফ্রেডি, এগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে যে অনেক দিন ধরে আটাকা অবস্থাতেই পড়েছিল। কিন্তু এই আলুগুলো কালো কি করে হয়ে গেল? ফ্রেডি, কাটার পর যখন আলুগুলোকে এইভাবে রাখা হয় তখন অক্সিজেনের কন্ট্যাক্টে আসার ফলে আলুটা কালো হয়ে যায়। সেই জন্য আলু কাটার পরে ঠান্ডা জলের মধ্যে রাখা হয়। আরে বাহ, তাহলে এই হলো একা থাকার সুবিধে। মনে তো হচ্ছে আপনার রান্নাঘরের খুব ভালোই জ্ঞান আছে। ফ্রেডি, রক্ত। রক্ত? কার? হয়তো নলিনী দেবীর, না হলে তাকে যে মেরেছে তার। স্যার, নলিনী দেবীর ঘর থেকে এই ছুরিটা আমরা পেয়েছি স্যার। সচিন, এতে তো রক্ত লেগে আছে। আচ্ছা, রুমের ভেতরেও কি রক্ত লেগে আছে? না স্যার, ঘরের ভেতরে তো কোনো রক্তের দাগ পেলাম না, শুধু এই ছুরিটা পড়েছিল মেঝের মধ্যে। স্যার, যখন ওই ভদ্রমহিলাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল উনি হয়তো আলু কাটছিলেন এই ছুরিটা দিয়ে। হ্যাঁ, কিন্তু নলিনীর বডির মধ্যে তো কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু এই রক্তটা কিভাবে আসলো? নলিনী নিজেকে বাঁচানোর জন্য কারোর ওপর এটা প্রয়োগ করেনি তো? স্যার, এনাদের সবাইকে সার্চ করবো কি? স্যার, হতে পারে কারোর শরীরে এই ছুরির আঘাত রয়েছে। আপনারা আমাদের সন্দেহ করছেন নাকি? আরে বাবা রে বাবা, কে মারবে নলিনীকে? এক মিনিট, আপনারাই তো বলেছেন না
যে এরকম কিছু হতেই পারে না এই চলে, কেউ আসেইনি, কেউ যায়ও নি এখান থেকে, এই জন্যই তো জিজ্ঞেস করছি। শিল্পা কাকি ঠিকই তো বলছেন ওনারা। স্যার আমরা এখানকার সবাই আপনাদের সঙ্গে আছি। স্যার আমরা কিছু জানি না, সঙ্গীতাকে খুঁজে বার করুন, নাহলে ও আবার নলিনীর মতন। আচ্ছা, আপনি বলছিলেন না সঙ্গীতার একটা ছেলে আছে, তাই না? হ্যাঁ স্যার, রাহুল। রাহুল? রাহুল কোন স্কুলে পড়ে? আচ্ছা, বলতে পারবেন আপনি? বস, এই ছুরির ওপর নলিনীর রক্ত নেই। তাহলে এটা কার? ছুরির ওপর কোনো 25-30 বছরের পুরুষের রক্ত আছে। কিন্তু স্যার এই ছুরিটার উপর যে আঙ্গুলের ছাপ রয়েছে ওটা নলিনীরই। তাহলে আমার সন্দেহ ঠিক। যদি এই রক্তটা নলিনী না হয়, তাহলে এই কথার একটাই মানে দাঁড়ায় যে নলিনী নিজেকে বাঁচানোর জন্য এই ছুরিটাকে ব্যবহার করে, আঘাত করার জন্য, অপরাধীর গায়ে আঘাত করার জন্য। কিন্তু স্যার, চলে যতজন লোক ছিলেন ওদের সবাইকে চেক করেছি আমরা, ওদের কারো শরীরে বা হাতে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার মানে স্যার এই কাজটা চলের বাইরে থেকে আসা কারোর? না শ্রেয়া, আমার মনে হয় না যে এই কাজটা বাইরের কেউ করেছে। এই কাজটা নিশ্চয়ই ভেতরের কেউ করেছে। অম্বাবাড়ি চলে থাকে এমন কোন লোক যে এখন পর্যন্ত আমাদের চোখের আড়ালে আছে। বস, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এক মিনিট। খরমুজ? হ্যাঁ, খরমুজ। এই খরমুজ ওই তালাটার চাবি যেটা তোমাদের অপরাধীর তালা খুলতে সাহায্য করবে। স্যার সেটা কিভাবে? এক্সকিউজ মি। আরে ও সরি, মনে করো আমি নলিনী, এইটা সেই ছুরিটা যেটা দিয়ে নলিনী ওই হামলাকারীর ওপর হামলা করেছিল, আর এইটা হচ্ছে সেই হামলাকারী অপরাধী। যেভাবে এই ছুরিটার ওপর খরমুজের কিছু অংশ এসেছে, ঠিক ওইভাবে এই ছুরিটার ওপর ওই হামলাকারীর চামড়ার কিছু অংশ এসেছে। আর বস, আর ওই চামড়ার ওপর আমি একটা বিশেষ ধরনের কেমিক্যাল পেয়েছি, ডরমেটো ফ্রিসেনবাইট। স্যার এই কেমিক্যালটার ব্যবহার বেশিরভাগ সময় আর্টস অ্যান্ড ক্রাফটস আর কার্পেন্ট্রিতে করা হয়ে থাকে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি অম্বাবড়ি চলের লোকেদের কোনো একজনের শরীরে এই ছুরির আঘাতের চিহ্ন কেন নেই। কেন স্যার? সচিন, চিন্টু চিন্টু চিন্টু? হ্যাঁ চিন্টু, মনে পড়ছে? অম্বাবড়ি চলের ফাল্গুন আমাদের কি বলেছিল যে ও আর ওর বন্ধু চিন্টু দুজনেই আমার সবচেয়ে কাছের বন্ধু। চিন্টু চিন্টু আসলে টিভি সিরিয়ালে আর্ট ডিপার্টমেন্টে কাজ করে স্যার, কার্পেন্টারের। আর চিন্টু অপহরণ হয়েছে। স্যার এই ঘটনাটা তো আরো জটিল হয়ে যাচ্ছে, অপরাধী নিজেই অপহরণ হয়ে গেছে। এবার খোঁজ নিতে হবে সচিন, যে চিন্টু অপহরণ হয়েছিল নাকি চিন্টু নিজেই নিজেকে অপহরণ করিয়ে দিয়েছে। প্রিন্সিপাল ম্যাডাম, আপনি তো বললেন না যে সিআইডি আমাদের সাথে কেন দেখা করতে আসছে? প্রভাত, এটা আমিও জানি না। অফিসার অভিজিৎ বলেছেন যে উনি এখানে আসার পরেই বলবেন। ম্যাডাম, আমি শুনেছি সিআইডি ধরলে কাউকে ছাড়ে না, আর যদি কেউ ফেসে গেছে তাহলে তো শেষ একেবারে। ঠিক শুনেছেন আপনারা, আর সিআইডির জালে সেই ফাঁসে যে অপরাধী। হ্যালো স্যার, আমি অঞ্জলি, এই স্কুলের প্রিন্সিপাল। আর এনারা হলেন? পরিচয় তো পরে করা যাবে, আপাতত কাজের কথা আসা যাক। রাহুল কুমার নামে একজন আপনাদের স্কুলে পড়ে, মনে হয় ক্লাস 1-এ। রাহুল কুমার? হ্যাঁ, রাহুল আম্বাবাড়িতে থাকে, ওর মা সঙ্গীতার সঙ্গে। হেমন্ত, রেকর্ডটা চেক করো তাড়াতাড়ি। হ্যাঁ। ম্যাডাম, আমার জল তেষ্টা পাচ্ছে, আমি একটু জল খেয়ে আসি। আর আপনাদের জন্য চা ঠান্ডা কিছু? না না, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এই স্কুলে দুজন রাহুল কুমার আছে, একজন ক্লাস 9-এ আর একজন ক্লাস 1-এ। এই ক্লাস 1-এর বাচ্চাটাকে দেখান। দেখাচ্ছি, এই দেখুন স্যার। আরে হ্যাঁ স্যার,
এই তো সেই ছেলেটা, রাহুল কুমার। মায়ের নাম হলো সঙ্গীতা, আর ঠিকানা হলো আমবাবাড়ি। আচ্ছা, এখানে এই লাল চিহ্ন কেন দেওয়া আছে, রেড মার্ক? স্যার, এই লাল চিহ্নটা তাদের আইডিতেই লাগানো থাকে যারা স্কুল মাঝপথে ছেড়ে চলে যায়। মাঝপথে স্কুল ছেড়ে দিয়েছিল? কিন্তু এই রাহুল স্কুল মাঝপথে কেন ছেড়ে দিয়েছিল? স্যার, সেটা প্রভাত স্যার নিশ্চয়ই জানেন। রাহুলের মা সঙ্গীতা দেবী ওনার পাতানো বোন। এই প্রভাত স্যারটা কে? উনি যিনি জল খাওয়ার জন্য বাইরে গেলেন। এক মিনিট, জল খেতে যে গেল, জল খেতে একটু বেশি সময় লাগিয়ে দিল না? চলো তাড়াতাড়ি। কি ব্যাপার প্রভাত বাবু, স্কুলের কি সমস্ত জল শেষ হয়ে গেল যে জল খেতে বাইরে যাচ্ছেন? আসুন আমাদের সাথে, কিছু কথা বলার আছে। এই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়ান। এই দাঁড়া, দাঁড়া বলছি। তোর অলিম্পিকের দৌড় শেষ? হ্যাঁ স্যার, আমি কিছু করিনি। আপনারা আমার পেছনে কেন দৌড়াচ্ছেন? কিছু করিসনি? তাহলে রাহুল আর সঙ্গীতার নাম শুনে কেন পালালি? আর সঙ্গীতা তোর তো পাতানো বোন না? হ্যাঁ স্যার, এটা আসলে আমি চাইছিলাম না ও কোনো রকম সমস্যায় পড়ে। সিআইডি সাধারণ মানুষদের বিপদে ফেলে না, বরং তার থেকে বের করে আনে। বল, সঙ্গীতা আর রাহুল কোথায়? না, বলবো না। এমনিতেও মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। আর তাছাড়া শোনো, না না বলবো না। না না স্যার, না বলবো না। স্যার, স্যার আমাকে ধরুন স্যার, আমাকে বাঁচান স্যার। কিচ্ছু হবে না স্যার, আমার উঠে ভয় লাগে স্যার, উঁচু থেকে দেখলে ভয় লাগে স্যার, বাঁচান স্যার। আরে নিচের দিকে তাকিও না, উঠে আসো উপরে। হাতটা দাও, হাত দাও। ক্ষমা করবেন স্যার, আমি আপনাদের ধাক্কা মেরেছি আর আপনারা আমার প্রাণ বাঁচিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। যদি সত্যি ধন্যবাদ দিতে হয়, তাহলে আমরা যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দাও। সত্যিটা আমি জানতে চাই, পুরো সত্যিটা। কি লুকিয়ে আছে এর পিছনে? একজন একা মহিলার পক্ষে নিজের বাচ্চাকে বড় করা সহজ নয়। রাহুলকে মানুষ করার জন্য সঙ্গীতার টাকার ভীষণ দরকার ছিল, এই জন্য ও নিজের ঘরটা বিক্রি করার প্ল্যান করেছিল। কি? সঙ্গীতা নিজের জলের বাড়িটা বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, কিন্তু এতে ওর সমস্যার সমাধান হয়নি, উল্টে ও আরো বড় বড় সমস্যার মধ্যে পড়তে থাকে। ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজা করে বলো। আমি সঙ্গীতাকে সুরেশ নামের একটা এজেন্টের সঙ্গে দেখা করিয়েছিলাম, যে বাড়ি বিক্রির দালালি করে। সঙ্গীতার বাড়ির দাম 50 লাখ টাকায় ডিল হয়। সঙ্গীতা খুব খুশি হয়েছিল, কিন্তু কিছুদিন পরে কি হয়েছে সঙ্গীতা? হঠাৎ তুমি এই স্কুলে এলে? 50 লাখ টাকা দিয়ে আমি ঘরটা বিক্রি করেছিলাম, আর আমি কত পেলাম? 5 লাখ। বাকি 45 লাখের মধ্যে তুমি কত পেলে? এসব কি বলছো? তুমি শুধু 5 লাখ টাকা পেয়েছো? আরে তুমি কাগজে দেখে সই করেছিলে তো? কাগজটা তো তুমিও দেখেছিলে না দাদা? এবার দেখো, আমাকেই আমার ঘর থেকে বের করে দিচ্ছে। ওরা এরকম কি করে করতে পারে? আমরা পুলিশের কাছে যাব। বন্ধ করো এই নাটক দাদা। তুমি ওই প্রকাশ সুরেশ এনেছিলে না আমার কাছে, এই সমস্ত কিছুর সাথে তুমিও যুক্ত আছো। আমাকে এইভাবে তুমি ঠকালে। তুমি আমাকে সন্দেহ করছো? আমি এক্ষুনি সুরেশের ব্যবস্থা করছি। কোনো লাভ হবে না দাদা, ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, আর ওর বাড়ির দরজাতেও তালা দেওয়া আছে। এগুলো কি করে হতে পারে? আমি তো শুনেছিলাম সুরেশ ভালো এজেন্ট। বলো এবার আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব? ওরা আমার পেছনে গুন্ডা লাগিয়েছে। ওরা বলেছে আমি যদি 24 ঘন্টার মধ্যে বাড়ি না ছাড়ি তাহলে। সঙ্গীতা, তুমি এই বিপদে আমার জন্যই ফেসেছো, আর এই বিপদ থেকে আমিই তোমাকে রক্ষা করব। আমি ওদের দুজনকে জীবিকা মহিলা আশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম, পারেলে। জীবিকা মহিলা আশ্রম? আগে হ্যাঁ, প্লিজ স্যার কিছু সাহায্য করুন স্যার। সঙ্গীতাকে ওর বাড়ির সঠিক দাম পেতে সাহায্য করুন স্যার। স্যার, আমার তো মনে হয় নলিনী দেবীর এই খুনটায় এই চন্দ্ররই হাত আছে। 5 মিনিট ধৈর্য ধরো ফ্রেডি, এক্ষুনি সব জানতে পারবে। তোমরা এখানেই দাঁড়াও আর লক্ষ্য রাখবে, হ্যাঁ? ঠিক আছে, আমরা ভেতরে যাচ্ছি। কি গো, তুমি যদি পার্টিতে না যেতে চাও তাহলে আগেই বলে দেওয়া উচিত ছিল। এত কষ্ট করে সাজদাম না আমি। আরে যাবো পার্টিতে,
আধ ঘন্টা দাও আমাকে। আপনারা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। আর এই হলো চন্দ্র। কি চন্দ্র? তোমারই তো? হ্যাঁ, ওই তো চন্দ্র। আর চন্দ্র সিআইডি তোমাকে খুঁজছে কেন? আমি কি করে জানবো সিআইডি আমাকে কেন খুঁজছে? নলিনীকে খুন করেছে জিজ্ঞেস করছে, আমি কি জানি? হ্যাঁ, খুন? কি গো, তুমি একজন খুনিকে বাড়িতে আশ্রয় দিয়েছো? এই দাঁড়া চন্দ্র, দাঁড়া চন্দ্র, দাঁড়া বলছি। আরে এটা হঠাৎ হলোটা কি? চন্দ্র স্যার, এবার নাটক করছে না তো? এই ড্রামাবাজ, উঠে পড়। এই সব নাটক আমাদের সামনে করে লাভ নেই। ওঠ। চন্দ্র, ফ্রেডি, মামলা গন্ডগোল মনে হচ্ছে, এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করো। অ্যাম্বুলেন্স? কোনো লাভ নেই ফ্রেডি, হি ইজ ডেড। ওকে বিষ দেওয়া হয়েছে। বিষ দিয়ে দিয়েছে? কিন্তু স্যার, এ তো একটু আগে ঠিকই ছিল, আমাদের দূর করাচ্ছিল। এমন কোনো বিষ যে সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করেছে। এক্ষুনি হয়তো কিছু খেয়েছিল। যা। চন্দ্র মারা গেছে? এটা কি করে সম্ভব? ও তো একেবারে সুস্থ ছিল। বিষের কাজটা এরকমই মিস্টার তেজ, সুস্থ সবল লোককে খুব তাড়াতাড়ি উপরে পৌঁছে দেয়। এই কাপেই চা খেয়েছিল না চন্দ্র? আপনি এটা বলতে চাইছেন না তো যে এই চায়ে বিষ ছিল? তাই তো মনে হচ্ছে। একটা সুস্থ লোক এখান থেকে দৌড়ে বাইরে গেল আর মারা গেল বিষের জন্য। ওর শরীরে বিষ কোথা থেকে এলো? ও শেষবার আপনাদের সঙ্গে এখানেই বসেছিল, চা খাচ্ছিল, তো বিষ কোথা থেকে আসবে? আমরা চন্দ্রকে কেন মারবো? ওর সাথে তো আজই প্রথম দেখা হয়েছিল। আর আপনি তো নিজেই বললেন যে ও একজন অপরাধী। কোন বইয়ে লেখা আছে যে দোষীকে মারা অপরাধ নয়? স্যার, আমরা কাউকে খুন করিনি। চা তো আমিও খেয়েছি। এই নিন স্যার, আপনি খেয়ে দেখুন স্যার, এতে কিচ্ছু নেই। আমি আমি কেন খাবো? তুমি খাও, তুমি খেয়ে দেখাও। আমি খাও। হ্যাঁ। নিন, এইবার তো আপনাদের শান্তি হলো। মানে সেই কাপে বিষ মেশানো হয়েছিল যেই কাপে চন্দ্র চা খেয়েছিল। কে চা করেছিল? আমাদের কাজের লোক হীরা। স্যার টক্সিন কিট তৈরি। ঠিক আছে, পুরো বাড়িটাকে ভালো করে তল্লাশি করো, দেখো কোথাও বিষের চিহ্ন পাও কিনা, বিশেষ করে কিচেনে। স্যার চলুন। তো হীরা বাবু, কত বছর ধরে কাজ করছেন আপনি এখানে? সাহেব, 5 বছর ধরে। 5 বছর মানে অনেক বছর হয়ে গেছে। এনাদের সঙ্গে ভালোই সম্পর্ক হয়ে গেছে তাহলে। আচ্ছা, মালিক আপনার সঙ্গে কিরকম ব্যবহার করে? সাহেব, এনারা তো আমাকে বাড়ির সদস্য হিসেবেই ভাবেন। আচ্ছা, সেই জন্য এরা যখন বললো যে চন্দ্র চাই বিষ মিশিয়ে দাও, তখন তুমি না করতে পারোনি? বিষ? না না স্যার, আমি তো বিষে খুব ভয় পাই। গত বর্ষায় অনেক ইঁদুর এসেছিল বাড়িতে, আমি তো ওদেরকে মারতেও বিষ দিতে পারিনি, এতটা ভয় পাই। তাহলে তুমি মেশাওনি? তাহলে কে মিশিয়েছিল? আপনারা? স্যার, যখন চা হচ্ছিল আমরা তো সবাই এখানেই ছিলাম। স্যার কিচেনে তো বিষের কোনো চিহ্ন আমরা পেলাম না। দেখুন, এবার তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা সত্যি বলছি। আচ্ছা, চন্দ্র এখানে কিসের জন্য এসেছিল? আসলে আমি ওর থেকে খড়ের বস্তা কিনতে চেয়েছিলাম, আর আমার কাকা দর্শন শেঠ আমাকে বলেছিল যে ও খুব ভালো লোক। 1 মিনিট, কি নাম বললেন? তেজ। না না, আপনার নাম? আপনার কাকার নাম কি বললেন? দর্শন শেঠ। স্যার, বাপ্পান শেঠ হলো আম্বাবাড়ি চলের মালিক, আর দর্শন শেঠ হলো গোলাপবাড়ি চলের মালিক। দর্শন শেঠ? দর্শন শেঠ ওই যে গোলাবাড়ি চলের মালিক? হ্যাঁ, আপনি চেনেন ওকে? হ্যাঁ, যে মহিলাকে চন্দ্র খুন করেছিল সে আম্বাবাড়ি চলে থাকতো, আর গোলাবাড়ি চলের লোকেরা ওইভাবেই নিখোঁজ হয়ে যাচ্ছে যেভাবে আম্বাবাড়ি চলে হচ্ছে। এই গোলাপবাড়ি, আম্বাবাড়ি, আমি তো কিছুই বুঝতে পারছি না যে। কিন্তু আমি কিছু কিছু বুঝতে পারছি। এই সমস্ত অপরাধ একে অপরের সঙ্গে জুড়ে আছে। আম্বাবাড়ি, গোলাবাড়ি, দর্শন শেঠ, রাহুল আর সঙ্গীতা।
চলো এদের সঙ্গে দেখা করি, জীবিকা মহিলা আশ্রমে। আচ্ছা, সঙ্গীতা কি ওর ঘরেই আছে তো? হ্যাঁ স্যার। ম্যাডাম, সঙ্গীতা জেগে আছে? হ্যাঁ, ও তো ছেলেকে ঘরে ঘুম পাড়াচ্ছে। আসুন স্যার। সঙ্গীতা, 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 অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি জীবিকা মহিলা আশ্রমে আসুন, তাড়াতাড়ি। একটু বাচ্চাটাকে বাইরে নিয়ে যাবেন। কিছু হয়নি বাবা। ম্যাডাম, আপনি রাহুলকে নিচের কামরায় নিয়ে যান। বাবা, এদিকে এসো। আচ্ছা, তুমি এদিকে আসো। যাই, এসো 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 সোনা, এসো। চলো, কিচ্ছু হয়নি, আমি আছি তো, চলো। এর মৃত্যু বিষে হয়েছে, আর চন্দ্ররও। এনার হাতে এই ওষুধের শিশির। ওষুধে আবার বিষ নেই তো? বিষটাকে হয়তো ওষুধ মনে করে খেয়ে নিয়েছে। সঙ্গীতার ওষুধ তো এই ম্যাডাম দেন। মিহিকা, রাহুল তো ওর কাছে। ধরো ওকে। এক্সকিউজ মি, রাহুল, রাহুল। হ্যাঁ, যাবো। দাঁড়ান আপনি। রাহুল, ফ্রেডি, ওকে নিয়ে যাও। এসো বাবা। কি হয়েছে? সঙ্গীতা কেমন আছে? আমি অনেক খুনি দেখেছি, কিন্তু প্রথমবার এরকম খুনি দেখছি যে খুন করার পরেও জিজ্ঞেস করছে যে মারা গেছে কিনা। আমি কাউকে খুন করিনি। খুনির চোখ দেখেই সিআইডিরা ঠিক বুঝে যায় যে খুনি সত্যি বলছে না মিথ্যে। আমি নিরুপায় ছিলাম। এই অপরাধ আমাকে দিয়ে জোর করে করানো হয়েছে। কেউ কাউকে জোর করে কিছু করাতে পারে না। ও আমাকে বলেছিল আমি যদি সঙ্গীতাকে বিষ না খাওয়াই তাহলে ও আমায় মেরে ফেলবে। কে বলেছিল? আমি তার নাম জানি না। 5 ফুট 8 ইঞ্চি লম্বা, শ্যামলা রং, কোকড়ানো চুল, একটু লম্বা, চোখ ছোট, আর একটু লম্বা গোঁফ আছে। চিন্টু, দেখো তো এই লোকটা। এই ছিল যে আমাকে দিয়ে এত বড় একটা পাপ করালো। একটা বাচ্চাকে অনাথ করে ফেললাম আমি। ওর সঙ্গে কবে দেখা হয়েছিল? কাল সকালে যখন আমি অফিসে আসছিলাম। কাল সকালে? মানে এই চিন্টু নিখোঁজ হয়ে যায়নি, ঘুরে বেড়াচ্ছে ও। ছাড়, আমার সাথে এরকম কেন করছিস? তোকে বলেছিলাম না তোর মুখটা একটু বন্ধ রাখতে। যত বেশি উড়বি তত তোর ডানা ছেটে দেওয়া হবে, বুঝলি? তোরা যা বলেছিস আমি সেটাই করেছি। নলিনী কাকিকে মেরেছি, সঙ্গীতাকেও খুন করেছি। আর কাউকে মারার থাকলে বল, কিন্তু আমার সাথে এরকম করিস না। ওই দুজনকে মেরে তুই আমায় কিছু উদ্ধার করিসনি। ওই কাজের জন্য তোকে অনেক টাকা দেওয়া হয়েছে। এবার সময় এসে গেছে শেষ কিস্তি। শেষ কিস্তি? হ্যাঁ, শেষ কিস্তি। না না, তোরা এটা করতে পারিস না। যে তোদের জন্য এত কিছু করলো তাকেই তোরা মারার কথা ভাবছিস? না 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 না।